সিনেমা হলে বড়, রেলওয়ে স্টেশন, অর ধরো এনি আদার কাইন্ড অফ কিউ। তো সেখানে আমরা কি করে একটা লাইন দিয়ে থাকি, তো লাইন মিন্স কিউ। তো সেই কিউ এ যখন আমরা দাঁড়াচ্ছি সেইটা নিয়ে একটা স্টাডি করা। তো কি ধরনের স্টাডি হতে পারে, দেখো যে নর্মালি আমরা যখন সিনেমা হলে টিকিট কাটতে যাই, তো মনে করো একটা শো হচ্ছে 2 to 5 PM, ঠিক আছে, 2 থেকে 5টা অব্দি একটা শো আছে। তাহলে সেই শো এর আমরা যদি টিকিট কাটতে যাই, আমরা তাহলে কখন টিকিট কাটতে যাই? তো এখনকার আমরা আমরা কি করে, এখন যে 2 থেকে যদি শো শুরু হয়, তাহলে আমরা জেনারেলি আমরা কি করি, জাস্ট 15 মিনিটস বিফোর দ্য স্টার্ট অফ দ্য শো, তাই না, 1:45 গেলে টিকিট কাটলাম, হলে আমরা ঢুকে গেলাম। মানে এখন যে পিকচার গুলো হয় মাল্টিপ্লেক্সে, কি অনেক অনেক সিট থাকে, অনেকগুলো হল থাকে, মাল্টিপল হল থাকে, তো সেই জন্য অনেক বেশি আগে টিকিট কাটার প্রয়োজন হয় না। কিন্তু যদি এরকমের হয় যে সিঙ্গেল হল আছে আমাদের কনভেনশনাল যে হল, আবার সেই হলে যদি কোনো খুব ভালো পিকচার যদি আসে, খুব ভালো মুভি যদি আসে, তখন আমাদের কি করতে হয়, আগে গিয়ে টিকিট কাটতে হয়, আদারওয়াইজ হাউসফুল হয়ে যায়। তো এই ধরনের একটা ব্যাপার, তার মানে ডিপেন্ডস করছে কিসের উপরে, যে ডিপেন্ডস অন দ্য নেচার অর দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য মুভি। মুভি যদি হাই স্ট্যান্ডার্ড মুভি হয়, তাহলে আমাদের অনেক ধরো রাশ হবে, সেখানে আমাদের আগে থেকে গিয়ে টিকিট কাটতে হবে। আদারওয়াইজ আমরা জাস্ট বিফোর স্টার্টিং দ্য মুভি উই ক্যান গো। তো এরকম ব্যাপার ধরো থাকে। এবার মনে করো যে যদি ধরো এরকম একটা ভালো মুভি যদি আসে, তাহলে আমরা কি করতে পারি, যে কখন আমরা টিকিটটা কাটতে যাবো, কত আগে যাবো। ধরো 2টোর সময় আমাদের মুভি শুরু হবে, আমরা তাহলে কি 1টার সময় যাব, না 12টার সময় টিকিট কাটতে যাব, না আরো আগে গিয়ে টিকিট কেটে আনবো। তো এই একটা আমাদের ভাবনা থাকে। তো সেইটা ধরো আমরা এই স্ট্যাটিস্টিক্যালি বলতে পারো, ম্যাথামেটিক্যালি অর সিমুলেশন টেকনিক ইউজ করে আমরা বলতে পারি যে কত আগে গেলে পরে আমরা টিকিট পাবো, এটা কনফার্ম, এবং আমাদের আননেসেসারি অনেক আগেও যেতে হবে না, এরকম একটা ব্যাপার। তো সেই সমস্তগুলো আমরা সিমুলেশন করে বা আদার্স ম্যাথামেটিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে আমরা বলতে পারি। তো আরেকটা জিনিস তোমরা এবার নোটিস করেছো কিনা জানি না, যে লাস্ট যে লোকসভা ইলেকশন হলো, তো সেখানে এরা কি বলে, ইলেকশন কমিশন কিন্তু একটা অ্যাপ বানিয়েছে, জানো কিনা জানি না, অ্যাপটার নামটা আমি ভুলে গেলাম, ভোটার হেল্পলাইন নাকি একটা ইয়ে আছে, অ্যাপ আছে ইলেকশন কমিশনারের। তো সেইটাতে কিন্তু যদি তোমার মোবাইল ইনস্টল থাকে, তাহলে কিন্তু তোমাকে দেখিয়ে দেয়, মানে আমরা এবার দেখছিলাম যে কতটা ভিড় আছে, লাইনে কতজন লোক আছে, সেটা অ্যাপে কিন্তু অটোমেটিক্যালি আমি ঘরে বসে দেখতে পাচ্ছি। সে ধরো নাম্বার অফ queue length is 10, or sometimes gives the queue length is 5, or sometimes the queue length is 50, এরকম একটা মেসেজ আসছে। তো সেটা দেখে আমরা যখন দেখছি যে হ্যাঁ, এই সময় তো ভিড় কম আছে, তো আমরা যেতে পারি। তো ওই যে ধরো বেসিক্যালি যে ইয়ে দিচ্ছিল আর কি, ইলেকশন কমিশন যেটা দিচ্ছিল, সেটা হচ্ছিল যে ওই বুথে যারা ছিলেন, অফিসিয়াল যারা ছিলেন, তারা হয়তো কাউন্ট করে করে কিছুটা টাইম অন্তর অন্তর আপডেট করছিলেন, মানে এক্সাক্ট যতজন আছে আর কি, লাইনে যতজন আছে সেই ফিগারটা দিয়ে ওনারা আপডেট করছিলেন। মানে হ্যাঁ, দে আর গিভিং দ্য এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট কিউ লেন্থ দে আর সাপ্লাই। তো এটা তো এক্সাক্ট সে গুনে গুনে করছে, কিন্তু যেখানে ধরো আনসার্টেনিটি থাকবে, যেখানে ধরো আমরা এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না, কি হতে পারে, মানে ধরো ওরা একজন লোক আছে এর সাহায্যে আপডেট দিচ্ছে, মানে কাউন্ট করছে, আপডেট দিচ্ছে। এবার সেটা যদি না থাকতো, তাহলে আমরা অন্য কোনো টেকনিক, সিমুলেশন টেকনিক অ্যাপ্লাই করে আমরা বার করতে পারি কিনা, সেটা হচ্ছে প্রবলেম। তো এইখানে দেখো যে লাইনটা তো আছে, কিউ মানে তো আমরা বুঝলাম, এটা একটা ধরো শপিং মলের লাইন দেখাচ্ছে এক ধরনের আর কি। তো একটা ধরো কিউ সিস্টেমে আমাদের কি কি থাকে দেখো, তার তলায় দেখো একটা ডায়াগ্রাম আছে, যে কলিং পপুলেশন, মানে একটা ধর হিউজ অ্যামাউন্ট পপুলেশন আছে, যেখান থেকে আমাদের সার্টেন পার্সেন্ট কিউয়ে যাবে, ভোট দিতে যাবে বলতে পারো, টিকিট কাটতে বলো, যাই বলো না কেন। তাহলে একটা ধরো পুল অফ পিপল আছে আর পপুলেশন আছে, তাকে আমরা এখানে লিখেছি কলিং পপুলেশন। তার মানে এটা হচ্ছে যে এটা রিজিয়ন অফ দ্য পিপল হু উইল গো ফর কিউ। এবার ধরো একটা লোকজন আছে, একটা ধরো জনবসতি আছে, সেখান থেকে লোকজন এবার যাচ্ছে টু দা কিউ, তো তাকে আমরা বলছি অ্যারাইভালস। বুঝতে পেরেছো, মানে একটা জনসংখ্যা, একটা শহর আছে, একটা ধরো গ্রাম আছে, সেখান থেকে লোকজন যায়, তো সেটাকে বলা হচ্ছে কলিং পপুলেশন অফ দ্য সোর্স অফ পপুলেশন। সেখান থেকে যারা কিছু লোকে লাইনে যাবে, কিছু লোকে যাবে না, তো যারা যাচ্ছে লাইন দেওয়ার জন্য, তাদেরকে আমরা বলছি অ্যারাইভালস, দে আর অ্যারাইভিং ফর দ্য কিউ। এবার ধরো চলে এলো, টিকিট কাউন্টারের সামনে এলো, এসে তারা লাইনে দাঁড়িয়ে আছে।
তো সেই জন্য দেখো তিনটে তিনটে সার্কেল দেওয়া আছে, দ্যাট রিপ্রেজেন্টস দ্য ইয়োর ওয়েটিং লাইন। ওয়েটিং লাইন আর কি, তার মানে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, তারপরে একদম সার্ভারে যাচ্ছে, মানে টিকিট কাউন্টারে যাচ্ছে। তো সেখান থেকে ধরো টিকিট পেয়ে যাচ্ছে, তারপরে সে কাজ শেষ হচ্ছে এন্ড দেন গো ফর দ্য হোম। তো এই হচ্ছে একটা কিউএ মানে বেসিক কম্পোনেন্টস। একটা ধরো এন্টায়ার রিজিয়ন থাকবে কলিং পপুলেশন, সেখান থেকে কিছু লোকজন আসবে, দে আর অ্যারাইভিং ফ্রম কলিং পপুলেশন টু কিউ, তারপরে লাইন এসে যখন দাঁড়িয়ে গেল তখন সেটাকে বলা হচ্ছে ওয়েটিং লাইন আর কিউ। লাইন বলতে সেটাই বোঝায়। তারপরে তার মধ্যে ওয়ান বাই ওয়ান আর একসাথে ধরো মাল্টিপল যদি আমাদের টিকিট কাউন্টার থাকে, লাইন থেকে অনেকেই আমরা সার্ভিস পেয়ে থাকি অ্যান্ড সার্ভিস নেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এন্টায়ার তোমার সিচুয়েশন। এরপরে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, সিমুলেশনে তাই করা হয়, প্রবলেম নিয়ে আমরা সিমুলেশন মডেল আমরা বানাতে পারি। তো এখানে দেখা যাচ্ছে দেখো এ ফার্ম হ্যাজ এ সিঙ্গেল চ্যানেল সার্ভিস স্টেশন with the following arrival and the service time probability distribution। তার মানে একটাই চ্যানেল আছে, আর আরেকটা জিনিস এই যে চ্যানেল কাকে বলে, ফেজেস কাকে বলে, এগুলো সব আছে। তো সেই জন্য কিউ3 বলে একটা চ্যাপ্টার আছে, তোমাদের আগের দিনও বলেছিলাম যে জেনারেলি একটা আছে, সেটা আমরা পড়বো। সেখানে আরো ডিটেইলস আমরা কিউ3 সম্বন্ধে পড়বো, বাট দ্যাট অ্যানালিসিস এন্ড দিস অ্যানালিসিস আর ডিফারেন্ট। ওখানে আমরা যেটা স্টাডি করবো সেটা হচ্ছে কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল ওয়ে, প্রবাবিলিস্টিক ওয়েতে আমরা স্টাডি করবো, তার অ্যাপ্রোচ হচ্ছে আলাদা। এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে সিমুলেশন অ্যাপ্লাই করে আমরা করছি, মানে পুরো অ্যাপ্রোচটাই আলাদা। এর মধ্যে ম্যাথমেটিক্স কম, আর ওইখানে আমরা যখন পড়বো তখন দেখা যাবে প্রচুর ম্যাথমেটিক্স আছে, প্রবাবিলিটি আছে, ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট আছে, বাট হিয়ার অনলি উই গিভ আ নিউ টেকনিক টু সলভ দ্য কিউ প্রবলেম। তো এখন ধরো এখানে দেওয়া আছে অ্যারাইভাল টাইম ইন মিনিটস, আর প্রবাবিলিটি দেওয়া আছে। ফার্স্ট টু কলামস রিপ্রেজেন্টস দ্য অ্যারাইভাল টাইম and second column represents the probability of arrival। এটা মিনিং কি বলছে যে ধরো 10, 15, 20, 25, 30 are there, that means these are the arrival times। that means ধরো একজন লাইনে এলো, তারপরে ধরো যে আসবে, মানে প্রচুর ভিড় না লাইনটা, মনে করো যে একজন এলো, তার কিছুক্ষণ পর আরেকজন আসবে, তার কিছুক্ষণ পরে আরেকজন আসবে। তো এই ধরনের আমাদের হচ্ছে কিউ। এখন হচ্ছে যে লাইন আছে, সেই লাইনে যে লাস্ট যে পার্সন এসছে তারপরে যে আসবে, সেই আসার টাইম ডিফারেন্স কত, হোয়াট ইজ দ্য টাইম গ্যাপ অর টাইম নিডেড টু নেক্সট অ্যারাইভাল। তো সেইটা ধরো 10 মিনিট পরে আসতে পারে, 15 মিনিটস পরে আসতে পারে, 20 মিনিট, 25 মিনিটস অর 30 মিনিটস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইম হতে পারে। অর ধরো 11 মিনিট অর ধরো 12 মিনিট, যে কোনো একটা এন্ট্রি হতেই পারে। বাট ফর সিম্পলিসিটি উই আসুম দ্যাট an arrival will come after either 10 minutes, after 15, 20, 25, 30 minutes of the last arrival। লাস্টে যে এসছে তারপরে 10 মিনিট পরেও আসতে পারে, 15 মিনিটস পরেও আসতে পারে। তো 10 মিনিট পরে আফটার 10 মিনিটস অ্যারাইভালের প্রবাবিলিটি হচ্ছে 0.1, মানে চান্সেস যে একজন লাস্ট যে এসেছে তার আফটার 10 মিনিটস আসবে, তার প্রবাবিলিটি 0.1। 15 মিনিটস পরে কেউ আসতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.25। 20 মিনিটস পরে আসতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.3। এইভাবে দেওয়া আছে। মানে বুঝতে পারছো এই কেসটা, যে ধরো একজন এসে লাইনে দাঁড়িয়ে আছে, তারপরে কতক্ষণ পরে আরেকজন আসবে। তো সেটা 10 মিনিটস হতে পারে, 15, 20, 25, 30 মিনিটস হতে পারে। মানে আমরা সিম্পলিসিটির জন্য এই টাইমগুলো ধরে নিচ্ছি, 5টা টাইম ডিফারেন্স ধরেছে, বাট practically the time difference may be 10 minutes, after 1 minute, after 2 minutes, 1.5 minutes, or 5 minutes, or 10 minutes, and many other continuous time interval hote pare। But for simplicity we assume this time interval, and these are the probabilities। after 10 minutes, after 10 minutes of next arrival, the probability is 0.1। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম। তারপরে ধরো থার্ড কলামে বলছে যে সার্ভিস টাইম ইন মিনিটস, মিন্স একজন ধরো কাউন্টারে যখন যাচ্ছে তখন সে সার্ভিস পেতে তার কত সময় লাগবে। মানে 5 মিনিটসে তার সার্ভিস কমপ্লিট হয়ে যাবে, তার প্রবাবিলিটি 0.08, ভেরি স্মল। 10 মিনিটস লাগবে টু গেট দ্য কমপ্লিশন অফ সার্ভিস, সেটা হচ্ছে 0.14। 15 মিনিটস লাগতে পারে কারো সার্ভিস কমপ্লিট হতে, 0.18। 20 মিনিট, 25 মিনিটস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ইন্টারভ্যাল বলা আছে। মানে একজন ধরো টিকিট কাউন্টারে গেলে, টিকিট কাউন্টারে যখন যাচ্ছ তখন থেকে যদি আমরা টাইম কাউন্ট করতে শুরু করি, তারপরে তুমি ধরো টিকিটে চার্জেস দিচ্ছ, এবার ধরো যে টাকা দিলে হয়তো টিকিট হচ্ছে 55 রুপিস, এবার তুমি হয়তো দিলে 1000 টাকা নোট, 2000 টাকা নোট দিলে,
তাহলে ধরো যে কাউন্টারে থাকবে সে হয়তো অনেকগুলো টাকা ঘুমিয়ে টুমিয়ে তোমাকে দেবে, তার জন্য একটু টাইম বেশি লাগতে পারে। আবার ধরো কেউ এক্সাক্ট 55 রুপিস দিয়ে দিচ্ছে, তাহলে তার জন্য কি হবে, টাইম কম লাগবে, জাস্ট 55 রুপিস নিচ্ছে, একটা 50 রুপিস একটা 5 রুপিস, তোমার টিকিটটা দিলো, তোমার সার্ভিস কমপ্লিট হয়ে গেল। আবার কেউ হয়তো তোমার দিচ্ছে 100 রুপিস নোট, তাকে হয়তো 45 রুপিস রিটার্ন করবে, তো ইউ হ্যাভ টু কাউন্ট, মানে দ্য কাউন্টার উইল কাউন্ট 10 অর 20 অর 5 রুপিস। তো সেই জন্য কি হয়, বা অন্যান্য কোনো কারণে হয়তো বা কেউ হয়তো গিয়ে একটা দুটো কথা জিজ্ঞাসা করলো যে শো কি শুরু হয়ে গেছে, বা কিছু একটা জিজ্ঞাসা করলো, বা বললো যে এই সিটটা আমি নেবো না এইটা নেবো। তো এরকম যদি আমরা ভেবে নিই তাহলে দেখা যায় ইন জেনারেল আর কি, যে সার্ভিস টাইম পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেটাও একটা এখানে দেওয়া আছে যে কারো 5 মিনিটসে সার্ভিস কমপ্লিট হয়ে যেতে পারে, অ্যান্ড দ্য প্রবাবিলিটি ইজ 0.08, মানে সেটা জাস্ট বলছে যে 20 মিনিট লাগবে, তার প্রবাবিলিটি এখানে সবচেয়ে বেশি দেওয়া আছে 0.24। ঠিক আছে, মানে মোটামুটি 20 মিনিট বা 15-25 এরকমই সময় লাগবে টু ফিনিশ দ্য সার্ভিস, এরকম বলা আছে। তাহলে এই হচ্ছে আমাদের দেওয়া আছে অ্যারাইভালের প্রবাবিলিটি আর সার্ভিসের টাইম দেওয়া আছে। এবার দেখো আমাদের কি করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাপার। তো সেটা এখানে প্রবলেমটা বলা আছে, দ্য কাস্টমার অ্যারাইভাল এট দ্য সার্ভিস স্টেশন ইন এ র্যান্ডম ফেনোমেনন, র্যান্ডমলি আসবে। তো সেই র্যান্ডমলি আসবে বলে আমাদের কখনো বলছি 10 মিনিট, 15 মিনিট ইত্যাদি বলা হচ্ছে। and the time between the arrival varies from 10 minutes to 30 minutes, তো আগে বললাম the service time varies from 5 minutes to 30 minutes, সেটাও আগে বলা হয়েছে। এখানে আমরা বলছি the queue process begins at 10 a.m, সকাল 10টায় ধরো কিউ প্রসেসটা শুরু হচ্ছে, মানে আমাদের ধরো লাইন দেওয়া শুরু হচ্ছে, and proceed for 15 arrival, মানে 15 জন আসবে সেটা আমরা ধরছি, আর যে 15 জন চলে এলো অমনি আমরা ইয়ে করে দেবো, কি বলে, লাইনটা বন্ধ করে দেবো। ঠিক আছে, আমরা যে ধরে নিই যে আমাদের যে সিনেমা হল সেটা হচ্ছে খুবই ছোট, 15 জন মাত্র আমার বসতে পারে, তো আমরা 15 অ্যারাইভেল এলো, 15 জন টিকিট কাটতে এলো, তারপরে আমরা বন্ধ করে দিলাম, এরকম আমরা যদি ভেবে নিই। এখানে বেসিক্যালি আমরা 15 অ্যারাইভেলস নিয়েছি ফর সিম্পলিসিটি অফ দ্য এক্সাম্পল। তারপরে দেখো বলছে an arrival goes to the service facility immediately if it is free, মানে লাইন যদি ফ্রি থেকে যায় তাহলে লাইনে যে দাঁড়িয়ে আছে সে সঙ্গে সঙ্গে সার্ভিস ফ্যাসিলিটিতে যাবে, মানে টিকিট কাউন্টারে যাবে। আদারওয়াইজ ইট উইল ওয়েট ইন আ কিউ, তো যদি টিকিট কাউন্টারে কেউ থাকে তাহলে তো ওয়েট করতে হবে, সেটা বলা আছে। দ্য কিউ ডিসিপ্লিন ইজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা হচ্ছে নেচার কিউ এর যে হয়, যে যে আগে আসবে সে আগে টিকিট পেয়ে যাবে, এরকম স্ট্যাটাস থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটাস আসে, আমরা পরে পড়বো। আচ্ছা, ইফ দ্য অ্যাটেন্ডেন্স ওয়েজেস ₹10 per hour, এটা আলাদা দেখো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ওয়েজেস আর ₹10 per hour and the customers waiting time cost ₹15 per hour। তো এখানে হচ্ছে যারা ধরো টিকিট কাউন্টারে থাকে আর কি, টিকিট যারা দিচ্ছে তাদেরকে অ্যাটেন্ডেন্ট বলা হচ্ছে। তো অ্যাটেন্ডেন্টকে ধরো তোমার 10 রুপিস দিতে হয় পার আওয়ার, যে ধরো টিকিট কাউন্টারে টিকিট সাপ্লাই করবে, সেখানে ধরে নিচ্ছি যে 1 ঘন্টা যদি সে টিকিট বিক্রি করে তাকে 10 টাকা দেওয়া হবে। তো এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রবলেমের জন্য বলা হচ্ছে, 1 ঘন্টায় 10 টাকার কাজ কেউ পারে না এখনকার দিনে। তো যা 10 রুপিস আছে 10 রুপিস ধরে আমরা করছি, এন্ড দ্য কাস্টমার ওয়েটিং টাইম কস্ট ₹15। এবার ধরো আমরা এখানে ধরে নিচ্ছি, ইনক্লুড করছি যে কাস্টমার যে লাইনে দাঁড়িয়ে থাকবে তারও তো একটা ধরো আছে, মানে মূল্য থাকে। মানে যদি আমরা দেখি যে অমুক জায়গায় টিকিট কাউন্টারে বিশাল লাইন হয়, তাহলে কি করবো, আমি দেখলাম যে ওই ধরো 1 ঘন্টা আমাকে দাঁড়াতে হবে টু গেট এ টিকিট, তাহলে আমি কি করলাম যে যার সেই সময় কোনো কাজ থাকবে না তাকে পাঠিয়ে দিলাম যে ঠিক আছে তুমি যাও টিকিটটা কেটে নিয়ে এসো, আমার অন্য কাজ আছে আমি করবো। এই যে আমার যে অন্য কাজ আছে তার মানে সেটাকে আমি ধরে নিচ্ছি, এটার কাজকে আমরা রিপ্রেজেন্টকে উইথ দ্য হেল্প অফ সাম কস্ট, বা মূল্য আমরা যে বলি না আমার সময়ের মূল্য আছে, তো সেই সময়ের মূল্যটাকে এখানে আমরা ধরে নিচ্ছি একটা অ্যামাউন্ট অফ রুপিস দিয়ে। ঠিক আছে, যে পার ওভার আমার যে সময়ের মূল্য বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে 1 ঘন্টা আমার সময়ের মূল্য হচ্ছে 15 রুপিস। 1 ঘন্টা যদি আমি লাইনে দাঁড়িয়ে থাকি তার মানে আমার 15 রুপিস খরচ হচ্ছে, মানে বুঝতে পারছো, যদি আমি লাইন না দিয়ে অন্য জায়গায় যদি আমি কাজ করতাম তাহলে আমার হয়তো 15 টাকা আর্ন হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে আমাদের হচ্ছে যারা টিকিট সেল করবে তার কস্ট হচ্ছে 10 রুপিস পার আওয়ার, আর কাস্টমার যারা টিকিট কাটবে তারা যদি 1 ঘন্টা ওয়েট করে থাকে তার জন্য কস্ট হচ্ছে 15 রুপিস। এরপরে দেখো বলছে দেন উড ইট বি অ্যান ইকোনমিক্যাল প্রপোজিশন
টু এনগেজ এ সেকেন্ড অ্যাটেন্ডেন্ট? এটা হচ্ছে মেন কোশ্চেন। তার মানে মনে করো যদি দেখা যায় যে টিকিট কাউন্টারে মেদিনীপুর স্টেশনে যদি আমরা ভাবি যে দেখা গেল যে একটাই টিকিট কাউন্টার খুলে রেখেছে, সেখানে অনেক লোককে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাহলে আমরা কি হয়, বিরক্ত হয়ে যাই, বলি কেন আর একটা টিকিট কাউন্টার খুলছে না। কিন্তু যদি লাইন যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমরা সে কথাটা বলি না যে আর একটা টিকিট কাউন্টার কেন খুলছে না, কারণ লাইন ফাঁকা থাকলে আমরা গেলাম, 1-2 মিনিট ওয়েট করলাম, টিকিট নিলাম, চলে গেলাম। তো এটা হচ্ছে ব্যাপার যে রেলওয়ে কোম্পানি তারা ভাবতে পারে যে আমি আর একটা টিকিট কাউন্টার খুলবো না একটাতে আমার চলবে। একটাতে যদি থাকে তাহলে পাবলিক কিন্তু চিৎকার চেঁচামেচি করবে, তাদের একটা মূল্য আছে, সময়ের একটা মূল্য আছে। তো সেই জন্য যে স্টেশনগুলোতে বেশি বেশি ভিড় হয় সেখানে মাল্টিপল টিকিট কাউন্টার থাকে। আর যে স্টেশনগুলো মেনলি ধরো গ্রামের স্টেশনগুলোতে কি থাকে, একটাই টিকিট কাউন্টার থাকে। গ্রামের মধ্যে আবার কিছু কিছু টিকিট স্টেশন আছে দেখবে সেখানে দুটো কাউন্টারই রাখা হয়, কারণ হচ্ছে ওই দুইটাই, যে লাইন যদি খুব বড় হয়ে যায় তাহলে লোকজনের অসুবিধা হবে, অতএব টিকিট কাউন্টারের সংখ্যাটা সেভাবে ডিসাইড করা। এখন ধরো এরকমের একটা ধরো আমরা কস্ট বেঁধে দিয়েছি, দিয়ে বা মানে টিকিট কাউন্টার যদি অনেক বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে, কাউন্টারে এক একজনকে বুকিং অফিসার রাখতে হবে, তাদের তো স্যালারি দিতে হবে, সেই জন্য আননেসেসারি কিন্তু টিকিট কাউন্টার বেশি খোলাও হয়। তো এবার এটা একটা ব্যালেন্স, যে টিকিট কাউন্টার খুললে পারে 10 টাকা দিতে হবে পার আওয়ার, আর যারা ওয়েটিং কস্ট হচ্ছে 15 রুপি ফর দ্য কাস্টমার, তাহলে আমরা সেকেন্ড কাউন্টার খুলবো না এটা হচ্ছে কোশ্চেন। তো এবার দেখো বলছে অ্যান্সার ইউজিং মন্টে কার্লো সিমুলেশন টেকনিক। এখানে যাকে আমরা অ্যান্সারটা কিভাবে দেবে সেটা কোশ্চেন না, বেসিক্যালি আমরা এখানে বলছি আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করে করবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা সেকেন্ড আর একটা কাউন্টার খুলবো কিনা সেটা আমরা দেখবো। এবার দেখো আমাদের এখানে প্রবলেমের জন্য তিনটে আমি টেবিল বানিয়েছি। অ্যারাইভাল ডিসিপ্লিনের জন্য একটা টেবিল আছে, ইন্টার অ্যারাইভাল টাইম আছে, প্রবাবিলিটি আছে। ইন্টার অ্যারাইভাল টাইম আর প্রবাবিলিটি এটা কিন্তু আগে আমাদের দেওয়াই আছে প্রবলেমে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম আর অলরেডি গিভেন উইথ দ্য প্রবলেম। থার্ড অ্যান্ড ফোর্থ কলাম আমরা দেখো বানিয়েছি, সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি আর র্যান্ডম নাম্বার ইন্টারভ্যাল, আগের দিনে প্রবলেমে করেছিলাম। তো একইভাবে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি বানিয়েছি। তো আরেকবার দেখো কিউমুলেটিভ প্রবাবিলিটি বলছি যে ফার্স্ট যে আইটেম থাকে প্রবাবিলিটি যা থাকে সেটা হচ্ছে ফার্স্ট কিউমুলেটিভ প্রবাবিলিটি। তারপরে কি হবে না, তো ফার্স্ট আর সেকেন্ড প্রবাবিলিটিকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেকেন্ড কিউমুলেটিভ। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে যদি যোগ করো তাহলে আমরা পাবো থার্ড কিউমুলেটিভ প্রবাবিলিটি। তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যদি আমরা করি তাহলে আমরা পাবো ফোর্থ কিউমুলেটিভ প্রবাবিলিটি। লাস্ট অব্দি যোগ করলে পাচ্ছি আমরা লাস্ট, মানে কিউমুলেটিভ মিন্স 1/1 প্রবাবিলিটি ইউ হ্যাভ টু অ্যাড ইট, তো দেন উই গেট দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি। তো এইভাবে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি পেলাম। এবার দেখো মনে করার চেষ্টা করো, যদি আমরা 2 ডিজিটের র্যান্ডম নাম্বার যদি জেনারেট করি, মানে ওর উপরে বেস করে যদি আমরা প্রবলেম সলভ করি, তাহলে আমরা কি করবো না, তো প্রবাবিলিটি গুলোকে 100 দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে আমরা সেখান থেকে দুটো ডিজিট নেব। তাহলে ফার্স্ট যদি 0.10 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইট উইল বি 10। আগের দিনে বলেছিলাম যে সেখান থেকে 1 সাবট্রাক্ট করতে হবে। তাহলে দেখো র্যান্ডম নাম্বার ইন্টারভ্যালে যে ফার্স্ট যে ইন্টারভ্যালটা আছে 0 থেকে 9 অবধি, তাহলে আমাদের এই প্রবাবিলিটি কিউমুলেটিভ প্রবাবিলিটি হচ্ছে 10 - 1 করে আমরা আপার লিমিট পাচ্ছি কিউমুলেটিভ র্যান্ডম নাম্বার ইন্টারভ্যাল। And always the starting interval of the starting limit of first interval always it should be 0. ঠিক আছে, মানে 0 থেকে ইন্টারভ্যাল স্টার্ট হবে, ফার্স্ট যে ইন্টারভ্যাল আমরা পাবো তার যে লেফট লিমিট সেটা 0 হবে, রাইট লিমিট হচ্ছে যে কিউমুলেটিভ প্রবাবিলিটিকে 100 দিয়ে মাল্টিপ্লাই -1 করব, তাহলে আমরা পেলাম 9। এবার সেকেন্ড দেখো যে সেকেন্ড ওতে কি আছে, কিউমুলেটিভ প্রবাবিলিটি 35, তাই না, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 35 হবে, তাহলে আপার লিমিট হচ্ছে 34 আর তার লোয়ার লিমিট হচ্ছে 10, মানে আগেরটা যততে শেষ হবে, আগের ইন্টারভ্যাল যততে শেষ হবে তার চেয়ে পরে যে ভ্যালু আমরা সেটা নেব, 9 এর পরে হচ্ছে 10 আর আপার হচ্ছে 34। থার্ডে দেখো হচ্ছে 34 এ শেষ হয়েছে, তো 35 থেকে শুরু হচ্ছে, তারপরে দেখো আপার হচ্ছে 65 না হয়ে হচ্ছে -1 মানে 64, তারপরে ইন্টারভ্যাল শুরু হচ্ছে 65 থেকে শেষ হচ্ছে 90 - 1 মিন্স 89, তারপরে এটা শুরু হচ্ছে 90 থেকে শেষ হচ্ছে 100 - 1 মিন্স 99। সো দিস আর দ্য ইন্টারভ্যাল ফর ইন্টার অ্যারাইভাল টাইম। সিমিলারলি আমরা ধরো টেবিল 2 তে করছি ফর সার্ভিস ডিসিপ্লিন। সার্ভিস ডিসিপ্লিনের মধ্যে ফার্স্ট সেকেন্ড কলাম দেওয়া আছে, সার্ভিস টাইম দেওয়া আছে, আমাদের করেসপন্ডিং প্রবাবিলিটি দেওয়া আছে।
সার্ভিস টাইম আর প্রবাবিলিটি আমাদের দেওয়া আছে, সেখান থেকে কিউমুলেটিভ প্রবাবিলিটি বার করা আছে থার্ড কলাম, আর সেই কিউমুলেটিভ প্রবাবিলিটির উপর বেস করে আমরা র্যান্ডম নাম্বার ইন্টারভ্যাল গুলো বানাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট টেবিল, আর টেবিল 1 টেবিল 2 হচ্ছে সিমিলার। এরপরে হচ্ছে দেখো থার্ড টেবিল, এটাই হচ্ছে একটু ছোট করে লেখা, বুঝতে মনে হয় তোমাদের যদি দেখতে অসুবিধা একটু বড় করে দেখো। তো এই টেবিলটা আমাদের মানে প্রিপেয়ার করতে হবে, এই টেবিলটা একটু বুঝতে হবে। তো এইবার দেখো টেবিলে যে কালাম গুলো আছে আমাদের টোটাল হচ্ছে 10খানা কালাম আছে, 10 কালামস। ফার্স্ট কলামে কি লেখা আছে? অ্যারাইভাল নাম্বার, মানে সিরিয়াল নাম্বার বেসিক্যালি, কারণ আমরা বলেছিলাম যে আমাদের 15 অ্যারাইভাল অবধি আমরা এটা চেক করব। সেই জন্য দেখো ফার্স্ট কলামের নাম্বার দেওয়া আছে অ্যারাইভাল নাম্বার, মানে ফার্স্ট অ্যারাইভাল, সেকেন্ড অ্যারাইভাল, থার্ড অ্যারাইভাল আপ টু 15 অ্যারাইভালস। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার বেসিক্যালি। সেকেন্ডে দেখো আছে র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার গুলো আমরা এখানে ধরে নিয়েছি। যদি কোশ্চেনে তোমাদের র্যান্ডম নাম্বার না দেওয়া থাকে তাহলে তোমরা র্যান্ডম নাম্বার এরকম একটা ধরে নেবে। ঠিক আছে, হ্যাঁ র্যান্ডম নাম্বার একটা সেট র্যান্ডম নাম্বার ধরবে, 15টা র্যান্ডম নাম্বার, এখানে আমরা লিখেছি 2 ডিজিটের র্যান্ডম নাম্বার। বুঝতে পারছো? সেকেন্ড কলাম যেটা সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার ফর অ্যারাইভাল বেসিক্যালি, তো সেটা হচ্ছে আমরা অ্যাসিউম করে নিয়েছি। তো এটা আগের প্রবলেম আমরা দেখেছি যে এন্টায়ার স্টাডি ডিপেন্ডস অন দ্য সেট অফ র্যান্ডম নাম্বার। তো এখানেও তাই, যে সেট অফ র্যান্ডম নাম্বার নিয়েছি অন্যজন যদি অন্য সেট অফ র্যান্ডম নাম্বার নাও তাহলে তার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হবে। কিন্তু প্রসেসটা বোঝার চেষ্টা করো। থার্ড কলামে দেখো লেখা আছে অ্যারাইভাল টাইম রিকোয়ার্ড, মানে কত সময় পরে নেক্সট ক্যান্ডিডেট আসবে সেই অ্যারাইভাল টাইমটা এই কলামে পেয়েছি। কিভাবে পেয়েছি আমি বলছি। তারপরে এন্ট্রি ইনটু দা সিস্টেম, কত সময় পরে সিস্টেমে আসবে সেটা আমরা বলছি। সার্ভিস টাইম বিগিনস, মানে কখন তার সার্ভিস শুরু হয়ে যাবে সেটা। এবার হচ্ছে তাকে কতক্ষণ লাইনে ওয়েট করতে হলো সেটা 6 নাম্বার কলামে বলছি। এই পর্যন্ত একটা জিনিস। এবারে দেখো আবার র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করছি, সেটা হচ্ছে সেকেন্ড সেট অফ র্যান্ডম নাম্বারস। মানে প্রথমে যে সেট র্যান্ডম নাম্বার নিয়েছিলাম সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার ফর ইন্টার অ্যারাইভালস। আর এখন যে 7th কলামে যে র্যান্ডম নাম্বার আছে সেই র্যান্ডম নাম্বার হচ্ছে ফর সার্ভিস টাইম বা সার্ভিস ডিউরেশন, সার্ভিস টাইম র্যান্ডম নাম্বার। ওই র্যান্ডম নাম্বারের উপরে ডিপেন্ড করে আমরা কতটা সার্ভিস টাইম লাগবে ফর এ পার্টিকুলার ক্যান্ডিডেট সেটা আমরা পাবো আর কি। সেই জন্য 8 কলামে লেখা আছে সার্ভিস টাইম রিকোয়ার্ড। তারপরে বলা হচ্ছে এক্সিট টাইম, আর তারপরে হচ্ছে টাইম ইন দ্য সিস্টেম, তাহলে ওই ক্যান্ডিডেটটা টাইম সিস্টেমে কতক্ষণের জন্য ছিল সেটা। এই হচ্ছে তোমার 10খানা কালামে তোমার মিনিং। আবার আমরা বলবো যে কোন কালামের কি মিনিং, কেন এরকম সেটা। এবার ধরো যে ফার্স্ট রোতে চলে এসো, টেবিলে ফার্স্ট রোতে, তাহলে ফার্স্ট অ্যারাইভাল আসছে, সেটা আমরা কি করেছি র্যান্ডম নাম্বার জেনারেট করেছি 20। তার মানে আমরা অ্যাসিউম করছি যে আমাদের ধরো সিমুলেশন স্টার্ট হচ্ছে বা আমাদের প্রসেস স্টার্ট হচ্ছে এট দ্য মর্নিং 10 AM, 10 o'clock। ওকে, তাহলে ধরো পুরো লাইনটা আছে, টিকিট কাউন্টার সকাল 10টায় খুলে বসে আছে। এবার কতক্ষণ পরে একজন আসতে পারে লাইনে, আইদার আফটার 10 মিনিটস অর 20 মিনিটস অর 25 মিনিটস অর 15 মিনিটস অর 30 মিনিটস, যা আমাদের বলা আছে। তাহলে কতক্ষণ পরে আসবে সেটা কিন্তু হচ্ছে আনসার্টেন থিং। আইদার দ্য ফার্স্ট অ্যারাইভাল মে কাম ইনটু দ্য কিউ আফটার 10 মিনিটস, আফটার 15 মিনিটস, আফটার 20 মিনিটস, ইত্যাদি ইত্যাদি বলা আছে। তাহলে যেহেতু আমরা এখানে র্যান্ডম নাম্বারটা 20 পেয়েছি, তাহলে আমরা কি করব, 20 যে র্যান্ডম নাম্বার তার করসপন্ডিং অ্যারাইভাল টাইম কত। তাহলে আমরা ফার্স্ট টেবিলে যাচ্ছি, আবার ব্যাক করে দেখো টেবিল 1-এ, তাহলে দেখো হচ্ছে র্যান্ডম নাম্বার হচ্ছে 20। 20টা দেখো যে র্যান্ডম নাম্বার ইন্টারভেল যেখানে আছে সেটা 20 কোথায় পড়ছে, 20টা হচ্ছে দেখো সেকেন্ড হতে আছে 10 to 34 এর মধ্যে, তাই না? তার করসপন্ডিং যে আমাদের ইন্টার অ্যারাইভাল টাইম সেটা কত, সেটা হচ্ছে 15। সেই 15 আমাদের হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম। তার মানে ফার্স্ট ক্যান্ডিডেট 15 মিনিটস পরে আসবে, বিকজ আওয়ার র্যান্ডম নাম্বার ইজ 20 falls on the interval 10 to 34 and the corresponding interval time is 15. So first candidate will come into the queue after 15 minutes. তো সেই জন্য দেখো যে থার্ড কলামে 15 পেলাম, তার মানে 20 র্যান্ড নাম্বার corresponding যে arrival time that should be 15 minutes, তাহলে 15 হচ্ছে থার্ড কলামের ভ্যালু।
এবার ধরে কি হচ্ছে, তার মানে একজন সকাল 10টায় লাইটটা খুলে গেছে, টিকিট কাউন্টার খুলে গেছে, তার মানে 15 মিনিটস পরে একজন এলো, তার মানে 10:15 একজন লাইনে এলো। এবার যে ফার্স্ট ক্যান্ডিডেট 15 যখন এলো, আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সে লাইনে ঢুকে গেল ইনটু দ্য সিস্টেম, মানে লাইন তো ফাঁকা, অতএব সে ঢুকে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সে সার্ভিস কাউন্টারে চলে যাচ্ছে, মানে টিকিট কাউন্টারে ডাইরেক্টলি চলে যাচ্ছে উইথাউট এনি ওয়েটিং। কারণ সে ফার্স্ট ক্যান্ডিডেট, লাইনে কেউ ছিল না, অতএব সে ডাইরেক্টলি চলে যাচ্ছে। তো সেই জন্য দেখো সার্ভিস টাইম বিগিনস, মানে কখন তার টিকিট দিতে তাকে শুরু করবে, না তো সে 10:15 শুরু করবে। সেই জন্য সার্ভিস টাইম বিগিনস মিন্স আমরা 15 লিখি। তাহলে তার ওয়েটিং টাইম কত হচ্ছে, অবভিয়াসলি 0, কারণ ওয়েট করতেই হলো না। ব্যাস এই হচ্ছে তার 10:15 সে লাইনে এলো এবং ডাইরেক্টলি সে চলে গেল টিকিট কাউন্টারে। এবার সেই কাউন্টারে যাওয়ার পরে তার কত সময় লাগবে টু গেট এ টিকিট, সেটা একটা নেক্সট কোশ্চেন, তাই না? সে কত টাইম পরে তোমার টিকিটটা পাবে, তো সেটা হচ্ছে আমাদের প্রশ্নই থাকছে যে কত সময় পরে পাবে। সেই জন্য আবার আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করছি। এখানকার র্যান্ডম নাম্বার দেখো, কলাম 7 এর র্যান্ডম নাম্বার হচ্ছে 26। তাহলে 26 হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার। এর করসপন্ডিং সার্ভিস টাইম কত, মানে আমরা আবার দেখেছি যে সার্ভিস টাইম কিন্তু আবার পার্সেন্ট টু পার্সেন্ট চেঞ্জেস হতে পারে উইথ রেসপেক্ট টু প্রবাবিলিটি। তাহলে র্যান্ডম নাম্বার যদি 26 হয়, তাহলে টেবিল 2 তে আমরা দেখি 26 কোথায় আছে, থার্ড রোতে দেখো আছে 22:39 যে ইন্টারভেল, 22:39 এর যে ইন্টারভেল, সেই ইন্টারভেলের করসপন্ডিং আমাদের সার্ভিস টাইম হচ্ছে 15। তো সেই জন্যই দেখো যে সার্ভিস টাইম রিকোয়ার্ড বলা আছে 15, 8 নাম্বার কলামে 15 বলা আছে। তাহলে এটা র্যান্ডম নাম্বার থেকে পাচ্ছি, সার্ভিস টাইমের র্যান্ডম নাম্বার যে সেট সেখান থেকে। এবার দেখো এক্সিট টাইম, মানে কখন সে কিউ থেকে তাহলে বেরোবে বা সিস্টেম থেকে বেরোবে, কারণ 10:15 সে এন্ট্রি করলো, সার্ভিস টাইম তার কত সময় লাগবে টু গেট দ্য সার্ভিস, না তো 15 মিনিটস, তাহলে সে কিউ থেকে কত টাইম পরে বেরোবে, না তো 10:30, তার মানে আফটার 30 মিনিটস হি উইল এক্সিট ফ্রম দ্য সিস্টেম। মানে 10টায় শুরু হয়েছিল, 10:30 সে লাইন থেকে বেরোবে। এবং সে ধর টাইম ইন সিস্টেম, তাহলে কতক্ষণ সময় সেই সিস্টেমে ছিল, 15 মিনিটস, কারণ সে 10:15 এসেছে, সে ডাইরেক্টলি কাউন্টারে গেছে, কাউন্টারে তার টিকিট নিতে 15 মিনিটস টাইম লেগেছে। আফটার গেটিং দ্য টিকিট হি অর শি এক্সিট দ্য কিউ, তার মানে সে পুরো সিস্টেমে আমাদের 15 মিনিটসের জন্য ছিল। তো সেই জন্য লাস্টে লেখা আছে টাইম ইন দ্য সিস্টেম ইকুয়াল টু কলাম নাম্বার 6 প্লাস কলাম নাম্বার 8, মিন্স ওয়েটিং টাইম প্লাস টাইম ইন সিস্টেম। তাহলে হচ্ছে 15 মিনিট তার টোটাল সিস্টেম এসেছে, হয়ে গেল। এরপরে দেখো সেকেন্ড যে অ্যারাইভাল আসবে, সেকেন্ড যে ক্যান্ডিডেট আসবে, সে আবার কত মিনিট পরে আসবে, ফার্স্ট ক্যান্ডিডেট ছিল লাইন শুরু করার 15 মিনিট পরে। এবার কি হবে না, তো ফার্স্ট ক্যান্ডিডেট যে এলো তার কত মিনিট পরে সেকেন্ড ক্যান্ডিডেট আসবে, সেটা হচ্ছে কোশ্চেন, মানে রিলেটিভ টু দ্য লাস্ট ওয়ান। the second candidate যে টাইমগুলো আমরা বলছি, that one is a relative of the previous candidate or the last candidate। তো সেই জন্য ধরো সেকেন্ড ক্যান্ডিডেট কত সময় পরে আসবে, তার জন্য আমরাও এখানে আবার র্যান্ডম নাম্বার কনসিডার করছি, and that random number is 73। এখানে দেখা হচ্ছে যে 73 এর করসপন্ডিং যে অ্যারাইভাল টাইম, সেটা আমরা দেখে নিই। ফার্স্ট টেবিলে 1 এলাম, 73 কোন রোতে আছে, ফোর্থ রোতে দেখা আছে, 73 লাইজ ইন দ্য ফোর্থ ইন্টারভ্যাল। করসপন্ডিং তোমার ধরো টাইম কত, অ্যারাইভাল টাইম কত, 25, তাই না? 25, তার মানে সেকেন্ড ক্যান্ডিডেট আসবে ফার্স্ট ক্যান্ডিডেটের 25 মিনিটস পরে। তাহলে দেখো থার্ড নাম্বার কলামে লেখা আছে অ্যারাইভাল টাইম রিকোয়ার্ড 25, বিকজ 73 করসপন্ডিং আমাদের যে ইন্টারভ্যাল তার করসপন্ডিং টাইম দেখলাম 25 হলো, সেই জন্য ফার্স্ট ক্যান্ডিডেটের 25 মিনিটস পরে সেকেন্ড ক্যান্ডিডেট আসবে। তার মানে অ্যাকচুয়ালি সে সিস্টেমে কখন ঢুকছে, না তো 10:40, তাই না? এন্ট্রি ইনটু দ্য সিস্টেম মানে 10:40, কারণ 10:15-তে ফার্স্ট ক্যান্ডিডেট এসেছিল, তার 25 মিনিটস পরে আসছে, তার মানে সেকেন্ড ক্যান্ডিডেট অ্যারাইভ অ্যাট 10:40 আওয়ার। তো সেটাই হচ্ছে এন্ট্রি ইনটু দ্য সিস্টেম ইজ অ্যাট 10:40। এবার দেখো সার্ভিস টাইম বিগিনস, তার কখন সার্ভিস টাইম শুরু হবে সেটা আবার দেখতে গেলে ফার্স্টে যে আছে সেটা দেখি, কারণ সে 10:40-এ ফার্স্ট ক্যান্ডিডেট লাইন থেকে কখন বেরোবে সেটা দেখো লেখা আছে, এক্সিট টাইম হচ্ছে 10:30-তে সে বেরিয়ে গেছে।
যেহেতু সে 10:30-তে বেরিয়ে গেছে, তার মানে 10:30 থেকে লাইন কিন্তু এমটি, ফাঁকা। তো সেই জন্যই হচ্ছে, আর সে এসছে কথা 10:40 এসেছে, তার মানে তাকে আর লাইনে ওয়েট করতে হচ্ছে না, সে ডাইরেক্টলি গোস টু দা কিউ, সরি সার্ভিস পয়েন্ট। তো সেই জন্য সেই ক্যান্ডিডেট, সেকেন্ড ক্যান্ডিডেট ডাইরেক্টলি এখানে ওয়েট না করে 10:40-এ যেহেতু সে এসছে, 10:30-এ টিকিট কাউন্টার ফাঁকা হয়ে গেছে এবং সে ডাইরেক্টলি চলে যাচ্ছে তোমার উইথাউট এনি ওয়েটিং, হি অর শি গোস টু দা সার্ভিস পয়েন্ট, চলে গেল, সেই জন্য তার ওয়েটিং টাইম হচ্ছে 0। এরপরে ধরো তার সার্ভিস পেতে কত সময় লাগবে সেটা আবার আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেই জন্য আমাদের আবার সেকেন্ড র্যান্ডম নাম্বার প্রয়োজন সার্ভিস টাইমের জন্য। তো দ্যাট ওয়ান ইজ 43, র্যান্ডম নাম্বার, গিভেন র্যান্ডম নাম্বার ইজ 43। 43 করেসপন্ডিং সার্ভিস টাইম কত, আবার আমরা সেকেন্ড টেবিল থেকে দেখব। দেখো 43 কত নাম্বার রোতে আছে, ফোর্থ রোতে। ফোর্থ রোতে করেসপন্ডিং সার্ভিস টাইম কত, 20। তার মানে সেকেন্ড ক্যান্ডিডেটে 20 মিনিট লাগবে টু গেট দ্য সার্ভিস। তো সেই জন্য দেখো 8 নাম্বার কালামে কত লেখা আছে, 20 সার্ভিস টাইম রিকোয়ার্ড, দ্যাট ওয়ান 20। তার মানে সে 10:40-এ লাইনে ঢুকেছে, 20 মিনিট লাগবে সার্ভিস নিতে, তার মানে হি উইল এক্সিট ফ্রম দ্য সিস্টেম অ্যাট 10:60, তাই না? তার মানে 10:60, মানে 11টার সময় তার সার্ভিস শেষ হবে, সে লাইন থেকে বেরোবে। তো সেই জন্য আমরা এখানে লিখেছি 60 মিনিট, মানে এখানে আমরা টোটাল মিনিটটাই লিখছি বোঝার সুবিধার জন্য। 10 AM কথাটা আমরা বলছি, 10:60 এরকম ভাবে বলা হচ্ছে, বাট হি এক্সিট ফ্রম দ্য সিস্টেম আফটার 60 মিনিট অফ দ্য বিগিনিং অফ দ্য সিস্টেম। তাহলে তার কতক্ষণ সিস্টেমে থাকতে হলো, 20 মিনিট, ওয়েটিং টাইম 0, সার্ভিস টাইম হচ্ছে 20, তার মানে সে 20 মিনিট ধরে ওই সিস্টেমে ছিল। এরপরে ধরো থার্ড আসছে, এবার একই ধরনের জিনিস, থার্ড আরেকবার বলে দিই। থার্ড যে ক্যান্ডিডেট এলো, তাহলে তার করেসপন্ডিং র্যান্ডম নাম্বার হচ্ছে 30। আবার যদি আমরা ফার্স্ট টেবিলে যাই, 30 করেসপন্ডিং যদি আমাদের অ্যারাইভাল টাইম আমরা যদি দেখি, দেখা যাবে সেটা হচ্ছে আবার 15। 15 যদি হয়, তার মানে সে 15 মিনিট পরে আসবে, থার্ড ক্যান্ডিডেট আসবে 15 মিনিট পরে। 15 মিনিট পরে মানে কখন না, তো ধরো সেকেন্ড ক্যান্ডিডেট এসছে 10:40-এ, তার 15 মিনিট পরে, তার মানে 10:55-তে আসবে। তো সেই জন্য ইন্টু দ্য সিস্টেম ইজ 55। আচ্ছা, এরপরে কি করবে, সার্ভিস টাইম বিগিন, সে তার কখন সার্ভিস শুরু হবে সেটা এখন দেখো। সে 10:55-তে এসে গেল, কিন্তু সেকেন্ড ক্যান্ডিডেট কখন লাইন থেকে বেরিয়েছে, 10:60-এ। তার মানে কি হচ্ছে যে লাইন, তার মানে কি সার্ভিস পয়েন্টে বা ধরো টিকিট কাউন্টারে সেকেন্ড ক্যান্ডিডেট কিন্তু টিকিট নিচ্ছে, তার আগে, তার কাজ শেষ হওয়ার আগেই কিন্তু থার্ড ক্যান্ডিডেট এসে গেছে 10:55-তে। তো তার মানে কি হচ্ছে, হি অর শি উইল ওয়েট ফর 5 মিনিটস, তাই না? তো সেই জন্য দেখো এখানে সে এন্ট্রি ইনটু দ্য সিস্টেম হচ্ছে 55, বাট সার্ভিস টাইম বিগিনস লেখা আছে কিন্তু 60। কারণ যতক্ষণ না সেকেন্ড ক্যান্ডিডেট বেরোচ্ছে, ততক্ষণ থার্ড ক্যান্ডিডেট টিকিট কাউন্টারে যেতে পারছে না বা তার টিকিট দেওয়া শুরু হচ্ছে না। সেই জন্য এখানে 5 মিনিট ওয়েট করছে, তার সার্ভিস স্টার্ট হচ্ছে 60। তো সেই জন্য 60 হলো, ওয়েটিং টাইম হচ্ছে 5 মিনিট। এবার তার আবার সার্ভিস পেতে কত সময় লাগবে সেটা হিসাব করার জন্য আবার আমরা র্যান্ডম নাম্বার নিচ্ছি 98 ফর দ্য থার্ড ক্যান্ডিডেট। এবার 98 এর করেসপন্ডিং যদি আমরা ধরো সার্ভিস টাইম দেখি, তাহলে সেকেন্ড টেবিলে দেখা যাবে দিস ইজ 30 মিনিট। তার মানে থার্ড ক্যান্ডিডেটের আমাদের 30 মিনিট লাগবে টু গেট দ্য সার্ভিস। তার মানে কি হচ্ছে, সে কখন তার সার্ভিস শেষ হবে, সে ঢুকে, তার সার্ভিস শুরু হয়েছে 60-তে, 10:60-এ, তার সার্ভিস পেতে সময় লাগবে বা সার্ভিস কমপ্লিট হতে সময় লাগবে 30 মিনিটস। তার মানে শেষ ধরো ফিনিশ হবে, তার কাজ শুরু হবে, শেষ হবে আফটার 90 মিনিটস। তো সেই জন্য হচ্ছে এক্সিট টাইম ইজ 90, মানে 10:90, আমরা যদি ভাবি এইভাবে 10:90 তার কাজ শেষ হবে। তার মানে এই থার্ড ক্যান্ডিডেট কত সময়ের জন্য আমাদের সিস্টেমে আছে না, তো তার সার্ভিস টাইম হচ্ছে 30 মিনিট আর ওয়েটিং টাইম হচ্ছে 5 মিনিট। তাহলে টোটাল হচ্ছে আমাদের টাইম হচ্ছে তোমার, টোটাল টাইম হচ্ছে 35 মিনিটস। সিস্টেমে সে 35 মিনিটসের জন্য থাকবে। সিমিলারলি এবার যদি আমরা ফোর্থ অ্যারাইভালের জন্য যদি আমরা কনসিডার করি, তাহলে কি হবে, ফোর্থ অ্যারাইভালের জন্য যদি কনসিডার করি, তাহলে দেখো হচ্ছে তার র্যান্ডম নাম্বার হচ্ছে 99, তার করেসপন্ডিং যদি অ্যারাইভাল টাইম ফার্স্ট টেবিলে দেখি দেখা যাবে 30। এবার সেই সিস্টেমে কখন আসবে,
না তো আগের জন কখন এসছে 55 এসছে, ই আসছে তার 30 মিনিটস পরে, তার মানে 55 প্লাস 30 দ্যাট মিন্স 85। এইবার তার সার্ভিস কখন শুরু হবে সেটা আবার দেখতে হবে। সে 85 এসে গেল, কিন্তু থার্ড ক্যান্ডিডেট কতক্ষণ অবধি ছিল 90-তে, 90 অবধি ছিল, তার মানে একেও 5 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তার মানে এসেছে 85 এ ঠিকই, কিন্তু যেহেতু থার্ড ক্যান্ডিডেট লাইনে থেকে গেছে 90 অবধি আছে, মানে একেও আমাদের 5 মিনিট ওয়েট করতে হবে। আর ফোর্থ ক্যান্ডিডেট সার্ভিস স্টার্ট হবে কখন 90-তে। ব্যাস, এবার দেখো তার র্যান্ডম নাম্বার সার্ভিস টাইমের র্যান্ডম নাম্বার 87, 87 এর করেসপন্ডিং সার্ভিস টাইম রিকোয়ার্ড হচ্ছে 30, সেটা হচ্ছে সেকেন্ড টেবিল থেকে আমরা পাবো। এবার ধরো সে কখন লাইন থেকে তাহলে বেরোবে, তার কাজ শুরু হচ্ছে 90-তে, সার্ভিস দিতে সময় লাগছে 30, তার মানে হচ্ছে তার এক্সিট টাইম হচ্ছে 120। এবার তার ওয়েটিং টাইম কত, টোটাল সিস্টেম টাইম কত, 30 মিনিট সার্ভিস আর 5 মিনিট ওয়েটিং মিনস 30। এই চারটে বললাম, এবার 5, 6 যায় যত যত করো একইভাবে তোমার ক্যালকুলেশন এবার হবে। এটা হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা ধরো 15 অ্যারাইভেলস পর্যন্ত আমরা নিয়েছি। কখনো কখনো বলতে পারি যে সিমুলেশনটা রিপিট করো ফর সে 5 আওয়ার্স আর সার্টেন আওয়ার্স, হয়তো 10 আওয়ার্স 5 আওয়ার্স কিছু একটা বলতে পারি, বা বলতে পারে যে 100 জন ক্যান্ডিডেটের জন্য রিপিট করো। ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়ার জন্য আমরা এটা রিপিট করতেই পারি। আমরা কোশ্চেনে যেহেতু 15 অ্যারাইভেলস এর জন্য করেছি, তো সেই জন্য 15 জন যে লাইনে চলে এসছে অমনি আমরা সিমুলেশন স্টপ করবো। আর যদি আওয়ার্স বলতো তাহলে আমাদের ওই যে এন্ট্রি টাইম ছিল সেই এন্ট্রি টাইম ধরে আমরা, বা এক্সিট টাইম ধরে আমরা আওয়ার্স ক্যালকুলেট করে আমরা বন্ধ করতাম। এক্সিট টাইম ধরে আমরা করবো। যদি বলে 10 মিনিটে 10 ঘন্টার জন্য করো, তাহলে 10 ঘন্টা মিনস হচ্ছে 60 মিনিট। মানে যেই আমাদের ধরো এক্সিট টাইমে 60 মিনিট অ্যাটেন্ড করবে, 60 যে 600, 10 ঘন্টা মানে হচ্ছে 600। যেই আমরা দেখবো এক্সিট টাইমের কোনো কালামে 600 বা 600 বেশি হয়ে যাচ্ছে, অমনি আমরা স্টপ করে দেবো। ঠিক আছে, জাস্ট 600 ক্রস করলে আমরা বন্ধ করবো, বা 600 অ্যাটেন্ড করলে আমরা বন্ধ করবো। যদি আমাদের বলা হয় যে 10 আওয়ার্স এর জন্য সিমুলেশন রিপিট করো তখন। তো এই হচ্ছে আমাদের ধরো রিপিট করে করে আমরা এলাম। এরপরে আমাদের যেটা দেখতে হবে যে ওই যে আমাদের বলেছে না, হিসাব করতে বলেছে যে সেকেন্ড অ্যাটেন্ডেন্ট রাখা উচিত না একজন হলেই চলবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে যে কাস্টমারের যে অ্যাভারেজ ওয়েটিং টাইম সেটা আমরা দেখবো কত, আর টোটাল ধরো এই 15 ক্যান্ডিডেটের জন্য কত অ্যাটেন্ডেন্টের কত ঘন্টা টাইম লাগছে সেটা দেখবো। তো সেই ক্যালকুলেশনটা আমরা পরে পেজে নিয়েছি, তার জন্য আমাদের সামেশন সাম করতে হবে কিছু, সেটাই আসছে। দেখো এবার এটা দেখো আমরা বলছি যে ফ্রম দ্য 15 স্যাম্পল অফ ওয়েটিং টাইম 225 minutes and the time spent 545 minutes by the customer. ওয়েটিং টাইম এখানে একটু ভুল আছে, মানে কমাটা ভুল জায়গায় দেওয়া আছে। ফ্রম দ্য 15 স্যাম্পল অফ ওয়েটিং টাইম, 15 স্যাম্পল ওয়েটিং টাইম হচ্ছে 220 মিনিটস হবে, এটা লিমিটসটা ভুল আছে। তো ওয়েটিং টাইম হচ্ছে 225 মিনিটস and the time spent 545 minutes by the customer in the system। মানে কাস্টমারদের যে টাইম আছে, দেখো কাস্টমারদের টাইম যেটা আছে না, টাইম ইন দা সিস্টেম, তো সেইগুলো যদি আমরা ধরে অ্যাড করি তাহলে দেখা যাবে সেটা হচ্ছে 545 মিনিটস। তো এই অ্যাডটা এখানে দেখানো যায়নি, মানে স্লাইডে আমাদের পুরোয়নি বলে আমরা দেখাইনি। তো লাস্ট কলাম যদি অ্যাড করি তাহলে আমাদের দেখা যাবে টোটাল ভ্যালু হবে 545। তারপরে দেখো বলা আছে উই কম্পুট অল অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন দা সিস্টেম অ্যান্ড অ্যাভারেজ সার্ভিস টাইম অ্যাজ ফলোস। অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 225। যদি ওয়েটিং টাইমগুলো যদি আমরা ক্যালকুলেট করি ফর কাস্টমারদের যদি আমরা ওয়েটিং টাইমগুলো ক্যালকুলেট করি তাহলে 225 মিনিট হবে। ওয়েটিং টাইমের যে কালাম আছে দেখো, ওয়েটিং টাইমের কালাম হচ্ছে কালাম নাম্বার 6, সেগুলো সাম করলে পাওয়া গেছে 225 মিনিটস। টোটাল আমাদের অ্যারাইভেল কত না, তো আমাদের হচ্ছে 15। তো সেই জন্য আমাদের হচ্ছে তোমার অ্যাভারেজ টাইম হচ্ছে 15 মিনিটস। আর অ্যাভারেজ সার্ভিস টাইম হচ্ছে আমাদের 545 সার্ভিস টাইম যেগুলো আছে। আমরা যদি সাম করি সার্ভিস টাইমের যে কালাম দেখো, সার্ভিস টাইমের কালাম হচ্ছে আমাদের ওই এটা 8 নাম্বার কালাম। তো সেটা যদি আমরা ইয়ে করি কি বলে তোমার সাম করি তাহলে হচ্ছে আমাদের 545/14।
আচ্ছা এখানে দেখো হচ্ছে সার্ভিস টাইম, এভারেজ সার্ভিস টাইম হচ্ছে 345 545 বাই এটা 14 হবে না, এটা 15 হবে। কারণ 15 জনের জন্য তো আমরা ক্যালকুলেট করেছি সার্ভিস টাইম, তো এটা ডিভাইডেড বাই 15 হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 15 দিয়ে ডিভাইড করলে দাঁড়াবে 36.33। এটা এটা মানে ভ্যালুটা মানে ঠিক আছে, এটা 14টা মানে টাইপ করতে মানে মিস্টেক হয়েছে। তো যাক এটা হচ্ছে 545/15, দ্যাট শুড বি 36.33। এটা আমরা চেক করে নেব, তাহলেই হবে। এবার বলছে দেখো 15ই হবে, 15 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ ভ্যালুটা ওইটাই হচ্ছে কি 36 পয়েন্ট সামথিং। হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার হচ্ছে 15 দিয়ে ভাগ। তাহলে শুধু 15টাতেই ভুলটা আছে, ওখানে ঠিক আছে। তাহলে টাইপিং এ মিস্টেক হয়েছে। বলছে দাস দ্য এভারেজ কস্ট অফ ওয়েটিং এন্ড সার্ভিস পার আওয়ার। এবার দেখো যে ওয়েটিং টাইমের জন্য আমাদের কত খরচ আর সার্ভিসের জন্য কত খরচ। তাহলে ওয়েটিং টাইম মানে কি, যারা কাস্টমার ধরো লাইনে দাঁড়িয়ে আছে তারা ওয়েট করলেই তো বিরক্ত হবে, তাই না? তাহলে এভারেজ ওয়েট হচ্ছে আমাদের 15 মিনিটস, মানে কাস্টমার ওয়াইজ পার কাস্টমার 15 মিনিটস করে গড়ে ওয়েট করেছে, সেটা আমাদের হিসাবে এসেছে। তাহলে দেখো এভারেজ কস্ট ফর ওয়েটিং হচ্ছে কত, 15 মিনিটস। 15 মিনিটস মানে কত ঘন্টা, 15/60 আওয়ার্স। তো সেই জন্য যে 15/60 আছে মানে কত, মানে হচ্ছে ঘন্টাতে আওয়ারে কনভার্ট করা হয়েছে। 15/60 মানে অত আওয়ার্স, মানে 1/4 আওয়ার বেসিক্যালি। আর পার আওয়ারে কস্ট হচ্ছে 15 রুপিস দেওয়া ছিল, সেই জন্য 15 রুপিস ইন্টু হচ্ছে আওয়ার্স, 15/60 আওয়ার্স। তো এটা হচ্ছে 3.75। ধরো টোটাল হচ্ছে আমাদের কি বলে খরচ আর কি, ওয়েটিং এর জন্য যে কস্ট সেটা হচ্ছে রুপিস 3.75। আর কস্ট অফ সার্ভিস হচ্ছে কত, দেখো যে পার আওয়ারের সার্ভিস কস্ট হচ্ছে যারা অ্যাটেন্ডেন্ট সার্ভিস দেবে তাদের জন্য হচ্ছে কত না, তো 10 রুপিস বলা আছে। অ্যাটেন্ডেন্টরা ধরো পার আওয়ার 10 রুপিস নেবে। আর এখানে হচ্ছে যে এভারেজ সার্ভিস টাইম হচ্ছে 36.33 মিনিটস। এটাকে ধরো আওয়ারে আমরা কনভার্ট করার জন্য ডিভাইড করেছি 60 দিয়ে। তো সেই জন্য আমাদের হচ্ছে যে 10 ইন্টু 36.33/60, আমাদের রুপিস হচ্ছে 6.05। তাহলে দেখা যাচ্ছে যে সিন্স এভারেজ কস্ট অফ সার্ভিস পার আওয়ার ইজ মোর দ্যান দ্য এভারেজ কস্ট অফ ওয়েটিং পার আওয়ার, মানে সার্ভিসের যে কস্ট আর কি, একজন অ্যাটেন্ডেন্ট যদি থাকে তাহলে সে কত ঘন্টা সার্ভিস দিয়েছে, 5 আওয়ার্স 45 মিনিটস। অতএব ধরো এতক্ষণ যে সার্ভিস দিয়েছে তার মানে সে কাউন্টার খুলে বসেছে, তো সে ধরো 545 মিনিট ধরো সে সার্ভিস দিয়েছে, তো তাকে অত টাইমের জন্য পেমেন্ট করতে হবে। তাহলে সেই পেমেন্টটা হচ্ছে তোমার 6.05 পার না, টোটাল হচ্ছে 6.05। আর যারা ওয়েটিং কস্ট হচ্ছে আমাদের তার চেয়ে কম 3.75, যেহেতু ওয়েটিং কস্ট হচ্ছে কম। আর ধরো যারা অ্যাটেন্ডেন্ট থাকবে, যারা টিকিট দেবে সেল করবে, তাদের কস্ট হচ্ছে বেশি 6.05 রুপিস। তাহলে কি হচ্ছে যে আরেকজন অ্যাটেন্ডেন্ট যদি আমরা রাখতে চাই তাহলে আরো বেশি কস্ট পড়বে। এমনিতেই ওয়েটিং টাইমের যে কস্ট, টোটাল কস্ট, তার চেয়ে অ্যাটেন্ডেন্টের কস্ট হচ্ছে বেশি, সার্ভিস কস্ট হচ্ছে বেশি, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমরা যদি আরো বেশি যদি করতে চাই, কি বলে, হ্যাঁ তোমার যদি আমরা অ্যাটেন্ডেন্ট আর একজন যদি ইনক্লুড করি তাহলে খরচ আরো বেশি হবে। তো সেই জন্য এখানে বলছে যেহেতু ওয়েট খুব বেশি তো করতে হচ্ছে না, দেখো এখানে যে আমরা ডেটা পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে মাত্র গড়ে 15 মিনিট করে ওয়েট করতে হচ্ছে। তো সেই জন্য তোমার হচ্ছে যে লাস্ট লাইনে সেটাই বলা হচ্ছে যে therefore it would not be an economical proposition to engage a second attendant। সেকেন্ড অ্যাটেন্ডেন্টটা তোমার খুব একটা ইকোনমিক্যাল হবে না। তো সেটা হচ্ছে এখানকার বক্তব্য, সেটা হচ্ছে অ্যান্সার। তো এই অ্যান্সারটা তো বুঝতে পারছো, যদি এটা যদি ধরো এটা যদি কমে যেত, কি বলে ওই কস্ট অফ ওয়েটিং তার চেয়ে যদি সেকেন্ড কস্ট অফ সার্ভিস যদি কম হতো তাহলে আমরা বলতাম যে আর একটা কাউন্টার খোলাটা হচ্ছে ইকোনমিক্যাল বা দরকার আছে। বুঝতে পারছো যে কস্ট অফ ওয়েটিং যদি তোমার বেশি হয়ে যেত তাহলে আমরা বলতাম আর একটা কাউন্টার খুলে দিতে, আদারওয়াইজ সেকেন্ড কাউন্টার খোলার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। এই টেবিলটা দেখো, থার্ড টেবিলটা হচ্ছে একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। তো এটাকে আজকে একটু বুঝে নেবেন, এটা দেখবে যে পিডিএফটা দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আর স্লাইডে দু একটা জায়গায় ভুল আছে সেটাকে কারেকশন করে তোমাদের দেবো। তো সেটা হচ্ছে ব্যাপার।
এরপরে হচ্ছে দেখো সিমুলেশন ল্যাঙ্গুয়েজ বলে আছে। সিমুলেশন করার জন্য সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে, বা কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করলে পারে আমরা, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে পারে সিমুলেশন করা সহজ হবে। তো এখানে দেখো ফার্স্ট লেখা আছে সিমুলা বলে একটা আছে, যেটা হচ্ছে শর্ট ফর্ম অফ সিমুলেশন ল্যাঙ্গুয়েজ। তাকে সিমুলা বলে বলা হয়। was the first object-oriented programming language. In late 1960, the Norway developers of Simula O.J. Dahl and Christian Nygaard were looking for a way for a program to simulate or model word as computer user. মানে 1960 ষাটের দশকের শেষের দিকে ডাল আর তোমার নাগার্ড এরা কিন্তু ওই সিমুলা বলে যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছিল। মেনলি সিমুলেশন করার জন্য তারা বানিয়েছিল, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরো অনেক আছে, যেমন ধরো সি প্লাস প্লাস, জাভা, এরা হচ্ছে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাস্ট মেইনলি দেখো এরা কিন্তু সিমুলেশন করার জন্যই আর কি ওই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছে সিমুলা। সেই জন্য অন্যান্য পারপাস আমরা তার নাম খুব একটা শুনি না। এবার শেষের দিকে দেখো মিডিলের দিকে স্মল টক বলে লেখা আছে। স্মল টক দেখো ব্লু কালারে লেখা আছে। স্মল টক ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডিজাইন expressively to support the concept of object-oriented programming. In early 1970s, Kay led a team of researchers at Xerox to invent a language. Xerox কিন্তু হচ্ছে ইউএস এর একটা তোমার বিখ্যাত আর কি জায়গারই নাম, বাস্তবে হচ্ছে জায়গার নাম হচ্ছে জেরক্স। নাম জায়গা জেরক্স মানে ইনস্টিটিউটের নাম, যাকে আমার মনে নেই, আইদার রিসার্চ ইনস্টিটিউটের নাম আর একটা প্লেসের নাম জেরক্স। To invent a language that lead programmers envision the data objects they intend to manipulate. তার মানে ধরো স্মল টক হচ্ছে আলাদা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারা মেইনলি তোমার ওই সিমুলেশনের জন্য সেটা ইউজ করে থাকে। এবার দেখো আনলাইক সি প্লাস প্লাস, স্মল টক ওয়াজ নট বিল্ড অন দ্য সিনট্যাক্স অফ দ্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে ধরো সি প্লাস প্লাস এর যে নেচার আর কি, তাতে যেভাবে আমরা প্রোগ্রাম করি, স্মল টক হচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে পারফেক্টলি অর পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যাক, এত ডিটেলস যা লেখা আছে সেটা না মনে রাখতে পারলেও তুমি মনে রাখবে যে সিমুলা, স্মল টক এরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড দে আর মেইনলি ইউজড ফর সিমুলেশন প্রোগ্রামিং অর সিমুলেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট। দুটো মনে রাখলে চলবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ের কথা বলা আছে। ওয়ারের যে বই সেটাও এখানে আমরা বলেছি। এস.ডি. শর্মার বইটা ভালো, তোমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার ওখানে কভার করে। অপারেশন রিসার্চ, কেদারনাথ রামনাথ, এটা হচ্ছে ইউপি বা এমপি এর হচ্ছে একটা পাবলিশার। তো এস.ডি. শর্মা বই হচ্ছে সবচেয়ে ভালো, তোমরা যদি বই কেনো এস.ডি. শর্মা বই কিনবে। তারপরে দেখা হচ্ছে প্রেম কুমার গুপ্তা অ্যান্ড ডি.এস. হীরা বলে আরেকজন আছেন, তাদের হচ্ছে আর একটা বই আছে, সেটাও ভালো বই। থার্ড হচ্ছে দেখো জে.কে. শর্মা আছে, অপারেশন রিসার্চ, সেটাও ভালো বই। কিন্তু এস.ডি. শর্মা, জে.কে. শর্মা বই হচ্ছে একই ধরনের, যদি দুটো বই পড়ো দেখবে কনফিউজ হয়ে যাবে যে এই বইয়ের জিনিস না সেই বই, মানে একই স্টাইলে লিখে দিয়েছে। ফার্স্ট হচ্ছে এস.ডি. শর্মা লিখেছেন, তারপরে জে.কে. শর্মার বই। তো এনিওয়ে, তো এস.ডি. শর্মা যদি তোমরা বই কেনো, এস.ডি. শর্মা কিনবে। একটা বই যদি কেনো, দুটো বই যদি কেনো, এস.ডি. শর্মা, প্রেম কুমার গুপ্তা ফার্স্ট আর সেকেন্ড বই কিনবে, এরকম ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো যে সিমুলেশনের যে ধরো এই যে স্লাইডগুলো বানানো হয়েছে, সেটার জন্য কিছু কিছু ইনফরমেশন বা পিডিএফ একটা আমরা পেয়েছিলাম, অনলাইনে আছে। মডেলিং অ্যান্ড পারফরমেন্স এভ্যালুয়েশন অফ নেটওয়ার্ক অ্যান্ড কম্পিউটার সিস্টেম সিমুলেশন বলে ওই স্লাইডটার নাম, এবং তার লিঙ্কটা দেওয়া আছে। ওই লিঙ্কটা থেকে আমরা করেছিলাম, ওই লিঙ্কটা ক্লিক করলে দেখবো ওই পিডিএফটা পেয়ে যাবেন। আর একটা দেখো আমি পেয়েছিলাম, সেখানেও এরকম ওই স্লাইড বানানোর সময় আমি জোগাড় করেছিলাম। এটা হচ্ছে মেসুড কুইনিস বলে একজন বানিয়েছিল, চ্যাপ্টার 2 সিমুলেশন এক্সাম্পল, সেটাও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে পাবো একটা পিডিএফ ফাইল। তো এই দুটো হচ্ছে ধরো অনলাইনে পাওয়া যায়। তাছাড়া সিমুলেশন বলে যদি সার্চ করো অনেক জিনিস পাবে, ঠিক আছে? অনেক জিনিসে অনেক লেকচার আছে, ভিডিও লেকচারও কিছু কিছু পাবে সিমুলেশনে। তো এই হচ্ছে রেফারেন্সেস।
ব্যাস, তোমরা যে ধৈর্য ধরে শুনেছো সেই জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে একটু জিজ্ঞাসা করো, আমি বলে দিই। বা কোনো জায়গায় যদি ডাউট থাকে বলো, সেটা বলছি। হ্যাঁ স্যার, ওই থার্ড টেবিলটা একটু বের করুন। থার্ড টেবিলে চলে আসুন। থার্ড টেবিলে এসেছি, এবার বলো। হ্যাঁ স্যার, এটা একটু ভালো করে দেখতে চাই। দেখুন, স্ক্রিনশট নিলে নিয়ে রাখুন। এটা একটু বোঝার আছে। স্যার এইখানে আমি একটা বলবো, ওই যে আমরা যখন সেই লাস্টে একবারে ক্যালকুলেশন করেছিলাম না, যে একটা মানুষ কতক্ষণ ওয়েট করছে, তো হুম, আমি যেটা দেখতে পাচ্ছি যে স্যার ওয়েট তো এখানে একজন করছে 5 মিনিট, যেমন ধরুন সে সেকেন্ড ব্যক্তি, সেকেন্ড মিনিট, সেকেন্ড আর থার্ডে দেখুন স্যার, থার্ডে ওয়েট করছে 5 মিনিট, আর সে টোটাল সিস্টেমের মধ্যে কাটাচ্ছে 35 মিনিট। তাহলে স্যার আমরা 5টা কেন নিচ্ছি, 35 কেন নিব না? কারণ তো সে যখন সিস্টেমের মধ্যে সার্ভিসটা পাচ্ছিল, সেটাও তো তার একটা টাইম নষ্ট হচ্ছিল। হ্যাঁ তাই তো, 35 তো আছে তোমার, থার্ড ক্যান্ডিডেট তো। হ্যাঁ, থার্ড ক্যান্ডিডেট। হ্যাঁ, তো সে ওয়েট করেছে 5, দেখো ওয়েটিং টাইম আছে তার 5, আর সার্ভিস টাইম হয়েছে 30 মিনিট, ওটা সে সিস্টেমে 35 তো আছে, তাই না? 35 আছে, দেখো লাস্ট টাইমে দেখো না, দেখতে অসুবিধা হচ্ছে। না, 35 আছে। হুম, তাই তো হবে তো, ওয়েটিং টাইম 5 মিনিট, সে এসে লাইনে 5 মিনিট দাঁড়িয়ে ছিল, আর সার্ভিস পেতে 30, আমার টোটাল 35 মিনিট সে ওই ধরো বলতে পারো স্টেশন চত্বর এসেছিল, এরকম আমরা বলতে পারি। তো দু তিনটে রো নিজে হাতে ক্যালকুলেশন করো, বুঝলে তো? হ্যাঁ, এই যে টেবিল দেখে দেখেই ক্যালকুলেশন আর নিজে হাতে ভেরিফাই করো, নিজে হাতে ভেরিফাই না করে দেখে দেখে কিন্তু মনে থাকবে না। আজকেই হ্যাঁ, ধরো ফার্স্ট রো, তিনটে রো নিজেরা ক্যালকুলেশন করো, নিজে হাতে করো, কাগজ ধরে ধরে পেন কাগজ নিয়ে করে নাও, দেখো বাকিগুলো তো একই, সেম সেম জিনিসে করা হয়েছে। কিন্তু যদি না তুমি কর, কারণ এখানে কিন্তু আমি মুখেই বললাম কিভাবে কি হচ্ছে, এক্সপ্লেন কিন্তু নেই, পিডিএফটাতে কোনো ডিটেলস লেখা নেই কিভাবে হচ্ছে, বুঝতে পারছো? মানে জাস্ট এই টেবিলটাই দেওয়া আছে, তো সেই জন্য এক্সপ্লেনটা করে দেওয়া হচ্ছে। এবার এক্সপ্লেনের সময় বেস করে নিজে হাতে একটু করে নাও, দেখো মনে থেকে যাবে। আর যদি মনে করো 2 দিন পরে করবো, তাহলে কিন্তু ভুলে যাবে। তো সেই জন্য বেটার হচ্ছে আজকেই চেক করে নাও, দেখে নাও। ঠিক আছে স্যার। তো তোমাদের এই স্লাইডটা কেমন লাগলো? এই স্লাইডটা আমি রিসেন্ট বানিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ স্যার, খুবই ভালো স্যার, ইন্টারেস্টিং জিনিস খুব লাগলো এতদিন পরে। একটু খালা ফালা দিয়ে করা হয়েছে, কিন্তু প্রচুর সময় লেগেছে, রাত্রি জেগে জেগে করেছি। তোমরা রাত্রে কখন ঘুমাও? স্যার এখন তো আইপিএল চলছে, এখন প্রায় 12টা 1টা বেজে যায়। আর আইপিএল না হলে? আইপিএল না হলে স্যার 12টা। আর আমি এখন কখন ঘুমাই জানো? না স্যার। জিজ্ঞেস করতে পারবে? 2টো 3টে।